ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ, সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না, অভিযোগ প্রার্থীদের। নির্বাচন যেন বিত্তবানদের অর্থের লড়াই না হয়, বাংলাদেশের মধ্যবিত্তের প্রত্যাশা মেটে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। দক্ষিণে সাইদ খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমার প্রধান স্লোগান হবে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা। এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির, সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবলমাত্র ইসির, বলল আওয়ামী লীগ। যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেট অধিবেশনেই পাশ হবে জামায়াতের বিচার সংক্রান্ত আইনের সংশোধনী, জানালেন আইনমন্ত্রী। এবছরই মুজাহিদ সাকা চৌধুরীর মামলার আপিল নিষ্পত্তির ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলের। কামরুজ্জামানের ফাঁসিতে উচ্ছ্বসিত সোহাগপুরের বিধবা পল্লী, জাতি কলঙ্ক মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে গেল, মন্তব্য বিশিষ্টজনদের। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধি আশানুরূপ হবে না, বলছে বিশ্বব্যাংক। 7% কাছাকাছি থাকবে, পাল্টা জবাব অর্থমন্ত্রীর। গাজীপুরের কালীগঞ্জের শীতলক্ষা নদীতে বালুবাহী কার্গোর ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি, 20 জন নিখোঁজ। এবং পহেলা বৈশাখ রাজধানীতে থাকবে র্যাব পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সূর্যাস্তের আগেই উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার অনুরোধ ডিএমপির। ডিসিসি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থী ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। ডিসিসি উত্তরের প্রার্থীদেরকে নিয়ে নির্বাচন পূর্ব মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তবে প্রার্থীদের অভিযোগ, নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না কমিশন। পরস্পরকে তাগিদ করে নির্বাচনী প্রচারণায় যখন ব্যস্ত প্রার্থীরা, ঠিক সে সময় প্রার্থীদেরকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। আর এত ব্যস্ততার মধ্যেও কমিশনের ডাকা সাড়া দিয়ে একই ছাদের নিচে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের এরকম আয়োজন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে প্রার্থীদের মাঝে। শুরুটা এরকম সৌহার্দ্যপূর্ণ হলেও কিছুক্ষণের মধ্যেই কয়েকজন প্রার্থীর অভিযোগের জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এখানে মনে হচ্ছে যেন একজন বা দুইজন নির্বাচন করছেন। আমি স্বাধীনতা যুদ্ধ করেছি 71-এ, এই জন্য না যে কোন কার কত 100 কোটি টাকা বাজেট আর সেই টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতি কিনে ফেলবেন। এই নির্বাচন যেন বিত্তবানদের অর্থের লড়াই না হয়, বাংলাদেশের মধ্যবিত্তের প্রত্যাশা মেটে, এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা যা বলেন তা করার চেষ্টা করবেন। না, আমাদের অনেক নেতাবৃন্দ এবং কর্মীরা কিন্তু এখনো জেলখানা আটক রয়েছে অথবা আত্মগোপনে পালাক রয়েছে পুলিশের হয়রানির জন্য। তা আমি সিইসিকে এবং ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করছি যে এখানে ইন্টারভেনশন করে জামিনের ব্যবস্থা করা হোক বা একটা ওই কেস অনুযায়ী একটা স্থিতিশীল পরিস্থিতি আনা হোক। প্রত্যেকের সঙ্গেই আমি আমার সমর্থন দিচ্ছি এবং আমি বলছি যে যত বেশি সম্ভব নির্বাচন কমিশন যেন এই দাবিগুলো মেনে নেন। আর মেয়র প্রার্থীদের পর কথা বলার সুযোগ পান কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। এ সময় সবাই সুযোগ না পাওয়ায় অনেকেই অডিটোরিয়াম ছেড়ে চলে যান। অনুষ্ঠানের শেষ ভাগে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারণা শুরু থেকেই অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, আরও আদালতের ব্যবস্থা করা হবে যাতে করে আচরণবিধি লঙ্ঘন করা না হয়। সোমবার একইভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থীদেরকে নিয়েও মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা।
জনসংযোগ, প্রচার প্রচারণা আর পথসভায় সরগরম রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররাও অপেক্ষা করে আছেন একজন যোগ্য নগরপিতা নির্বাচনের জন্য। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে 15 দফা ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে আজও প্রচারণা চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সপ্তাহের মধ্যে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান তিনি। দীর্ঘ 13 বছর পর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত দক্ষিণের মেয়র কাউন্সিলর প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শাহজাহানপুর, খিলগাঁও, মতিঝিল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এর আগে সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে যানজট, পানি, বিদ্যুৎ, দূষণমুক্ত বুড়িগঙ্গা আর সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার 5টি অগ্রাধিকারমূলক অঙ্গীকার সহ 15 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, জনজীবনের নিরাপত্তা, আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এসব সমস্যার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করব। আমার প্রধান স্লোগান হবে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা। এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস রাজধানীর শান্তিনগর, মালিবাগ, ওয়্যারলেস এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান। নির্বাচিত হলে ভোটারদের চাওয়া পাওয়া এবং সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। রাতের বেলা ছেলেপেলেদের বাসায় হামলা করা, ভয় দেখানো, এগুলো হচ্ছে। আমি আশা করছি যে ইনশাআল্লাহ মির্জা আব্বাসকে সরকার জামিন দিয়ে দিবে এবং খুব তাড়াতাড়ি মির্জা আব্বাস জনগণের পাশে এসে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করবেন। অন্যদিকে দীর্ঘদিন নির্বাচিত প্রতিনিধিহীন ঢাকাবাসী নির্বাচনের আগে প্রার্থীদের কাছে নিজেদের নানা চাওয়া পাওয়ার কথা তুলে ধরছেন। দল দেখে তো লাভ নেই, যে ভালো লোক, যে ভালো কাজ করবো, আর এই যে ঢাকাকে উন্নয়ন করার যে ওয়াদাগুলো ওনারা করছেন, সেই ওয়াদাগুলোর থেকে যেন ওনারা সরে না যান। শুধু আশ্বাস নয়, নির্বাচিত হলে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা নগরবাসীর। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও সিটি নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের প্রচারণা। আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। সকাল 10টায় নগরের বহদ্দারহাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে দক্ষিণ বাকুলিয়া, চকবাজার সহ বেশ কয়েকটি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন আজম নাসির। জনগণের জন্য কাজ করে নিজেকে প্রমাণ করতে একবার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এই নির্বাচনে এটা সিদ্ধান্ত হবে নগরবাসীর জলাবদ্ধতা থেকে মুক্ত হবে কি হবে না। সে কারণে নগরবাসীর প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং যেই প্রার্থীর পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব তার পক্ষে যাতে রায়টা প্রদান করেন। নির্বাচনকে নির্বিঘ্ন করতে এক সপ্তাহ আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সকালে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে গণসংযোগ চলাকালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেপ্তার করা হচ্ছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। নির্বাচন হতে যাচ্ছে সেটা অবশ্যই একটা স্বাভাবিক নির্বাচনের ঘটনাবলী নয়। মৃত্যুকে সামনে রেখে এগিয়ে যাওয়া তো একটা কঠিন ব্যাপার এবং সেটাই তারা কালকে করেছে। ওয়াহিদুল আলম সাহেবের সহ আমাদের অগণিত মহিলা মা বোনদেরকেও তারা নির্যাতন করেছে। এই অবস্থায় আমরা মনে করি যে যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না তার সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে। নির্বাচন কমিশন চাইলে সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ফ্যাক্টরিং এর প্রয়োজনীয়তা বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তোফায়েল আহমেদ। সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা সরকারের সিদ্ধান্ত না। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব একটা অবাধ এবং নিরপেক্ষ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য।
এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যা যা সাহায্য করা দরকার আমরা তো করব এবং নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। সাধারণ মানুষ ও সৎ প্রার্থীকে আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করবে না, কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এ মন্তব্য করেন। যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এমন কোন প্রার্থীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন অবস্থাতেই কোন রকম হয়রানি করবে না, এই বিশ্বাস আমাদের আছে। যারা এই বাংলাদেশে সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে, তাদের দিকে আইন অবশ্যই তাদেরকে তাড়া করবে, এতে কোনো সন্দেহ নাই। সন্ত্রাসীদের ছাড় দিয়ে কোনো অবস্থাতেই লেভেল ফিল্ড হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করার, যেরকম সহযোগিতা করার সব রকম সহযোগিতা করতে আমরা নির্বাচন কমিশনকে আমরা প্রস্তুত আছি। এখন তিনি গণতন্ত্রের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, তিনি এখন সমঝোতার কথা বলছেন। সমঝোতা যদি করতে চাইতেন তাই 93 দিনে 150 লোককে কেন হত্যা করলেন? এর জবাব আপনাকে দিয়ে মাঠে আসতে হবে, সেই কথা পরিষ্কার বলতে চাই। আগামী বাজেট অধিবেশনে মানবতা বিরোধী দল হিসেবে জামায়াতের বিচার সংক্রান্ত ট্রাইব্যুনালের আইনের সংশোধনী পাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে সহকারী জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন, এ বছরই জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা সহ বেশ কয়েকটি মামলার আপিল নিষ্পত্তি হবে। আরও জানাচ্ছেন আফজাল হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ পর্যন্ত 17টি মামলায় 18 জনের রায় হয়েছে। এর মধ্যে জামায়াতের শীর্ষ নেতাদের মামলার রায়ে দল হিসেবে জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে পর্যবেক্ষণ দিয়েছেন ট্রাইব্যুনাল। বছরখানেক আগে জামায়াতের বিরুদ্ধেও তদন্ত শেষ হয়েছে, তবে আইনি জটিলতার কারণে বন্ধ আছে জামায়াতের বিচার কাজ। রোববার সকালে সিনিয়র সহকারী জেলা বিচারকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, আগামী জুনে বাজেট অধিবেশনে জামায়াতের বিচার সংক্রান্ত ট্রাইব্যুনাল আইনটির সংশোধনী আনা হবে। আমি আশা রাখি যে আগামী বাজেট সেশনের শেষের দিকে এই আইনটা আমরা সংসদে উত্থাপন করব এবং আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী বাজেট সেশন শেষ হওয়ার আগেই এই আইনটা পাশ করে ফেলব। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মানবতাবিরোধী 8 জন অপরাধীর মধ্যে জামায়াত নেতা মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বেশ কয়েকজনের মামলা এবছরে নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই বছরের ভিতরেই যুদ্ধাপরাধী যারা আছেন তার ভিতরে বেশ কয়েকজনের মামলা নিষ্পত্তি হবে বলে আশা করি। তার কারণ যে গতিতে এখন আমাদের আপিল বিভাগ মামলা পরিচালনা করছেন সেটা খুবই সন্তোষজনক। এ সময় জামায়াত নেতা সাইদিকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে কিনা এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে উচ্ছ্বসিত শেরপুরের সোহাগপুরের বিধবা পল্লী। কুখ্যাত এই যুদ্ধাপরাধীর ফাঁসিতে দীর্ঘদিন ধরে বয়ে আসা কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে 71-এর স্বামী হারানো এই নারীদের। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিধবা পল্লীতে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন তারা। আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। এই সেই সোহাগপুর গ্রাম। 1971 সালের 25 জুলাই আলবদর কমান্ডার কামারুজ্জামানের নির্দেশে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার এই গ্রামের 144 জন মানুষকে হত্যা করেছিল পাক হানাদার ও তাদের দোসররা। সেদিন বিধবা হয়েছিলেন অনেক নারী, যাদের অনেকে এখনো বেঁচে আছেন সেদিনের সেই দুঃসহ যন্ত্রণা নিয়ে সোহাগপুরের বিধবা পল্লীতে। 44 বছর পর স্বামীর হত্যাকারী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাদের কষ্টের বোঝা কিছুটা কমেছে বলে জানান তারা। আমরা নিজে চোখে আমরা যাই দেখি যে মাইরা হারাইতেছে, বাতার আইলো মধ্যে বইয়া রয়েছে মাইরা হাইরা গেছি, আমরা শূন্য হাইরে গেছি, ওই যার মুক্তি আছে, ওই যার মুক্তি আছে। আমি জামাল ফাঁসি হয়েছে, আমরা খুশি হয়েছি। কামরুজ্জামানের আঙ্গ স্বামীরা মারছে, ওই কামরুজ্জামান ফাঁসি করছে, আমরা এই তাতে খুশি হয়েছি। এদিকে ফাঁসির রায়ে খুশি শহীদ পরিবারের সন্তানেরা কামারুজ্জামানের দোসরদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। সহযোগিতায় কাজী ডাক্তার ছিল, কাজী ডাক্তার এখন নিখোঁজ, কাজী ডাক্তারের এটা শাস্তি দেওয়া হোক। কামরুজ্জামানরা যারা সহযোগিতা করছে কাজী ডাক্তার আর রাজাকার যা আছে ওর ফাঁসি
হইলে আমরা চাই। ফাঁসির রায় কার্যকর হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধবা পল্লীর বাসিন্দারা। দ্রুত এ এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা। এই দেশের বহুত রাজাকার আলবদর মেলা পড়ায় রয়েছে জায়গায় জায়গায়। আমরা বিধবা পল্লীর আমাদের মা বোন চাচা যেটি আছে এখানে নিরাপত্তার জন্য আমরা আশাবাদী। সরকারিভাবে যে সোহাগপুরে নিরাপত্তা জোরদার করার জন্য। সোহাগপুরের বিধবা পল্লী থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, শেরপুর। গাজীপুরে শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত 20 জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানায় বিকেল 4টার দিকে মূলগাঁওয়ের এফএল গেট সংলগ্ন ঘাট থেকে প্রায় অর্ধশত শ্রমিক নিয়ে কালীগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। এর কয়েক মিনিটের মধ্যেই বালুবাহী একটি কার্গোর ধাক্কায় মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে পুরুষ শ্রমিকরা উঠে আসতে পারলেও নারী ও শিশুরা কেউ সাঁতরে তীরে আসতে পারেনি। নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এর আগে 1 এপ্রিল ও 2 এপ্রিল মুন্সিগঞ্জের মেঘনায় ও কেরানীগঞ্জের বুড়িগঙ্গায় বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়। সন্ধ্যার সময় আরো থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় 5 জনের মৃত্যু। আহত 9 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। রাজনৈতিক সহিংসতার কারণে গত 3 মাসে অর্থনীতিতে অন্তত $220 কোটি ক্ষতি হয়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন বিশ্বব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এছাড়া বছরের শুরুতে প্রবৃদ্ধি 6.2% হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থ বছরে 5.6% প্রবৃদ্ধি হবে বলেও জানান তিনি। এই বছরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $2.2 বিলিয়ন মতো হতে পারে। স্থিতিশীলতা বজায় থাকতো আমাদের হিসেবে হয়তো বাংলাদেশ এই বছর 6.4 থেকে 6.6 পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে পারে। ক্ষতিটা ধরার পরে জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কালন হচ্ছে 5.6%। বাজেট হয়তো পুরোপুরি বাস্তবায়ন হবে না এবং 3 লাখ কোটি টাকা বাজেট বাস্তবায়ন করার জন্য যে রাজস্ব আদায়ের প্রয়োজন হবে সেই রাজস্ব আদায়ের প্রস্তুতি কিন্তু আমাদের নেই। এদিকে অর্থমন্ত্রী মনে করছেন চলতি অর্থ বছর শেষে আর্থিক প্রবৃদ্ধি হবে 7% কাছাকাছি। বিশ্বব্যাংকের 5.6% প্রবৃদ্ধি হবে এমন পূর্বাভাসের জবাবে বিকেলে সচিবালয়ে এমন মন্তব্য করেন তিনি। প্রত্যেক বছরই বাংলাদেশের গ্রোথ প্রসপেক্টস নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB প্রেডিকশন করে। অলওয়েজ রং, অল অফ দেম আর অলওয়েজ রং। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে খালেদা জিয়ার অত্যাচার ওয়াজ ফেল্ট ইন জানুয়ারি, দেন ইট বিকেম নর্মাল, দ্য ইকোনমি ডিডন্ট সাফার। সবচেয়ে এফেক্টেড হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এরা আসছিল, এই সময়টাতেই তাদের বিদায় করে দিয়েছে। The growth rate is going to be close to 7%. Close to বলছি, আমি 7% জোর করে বলতে পারছি না। সূর্যাস্তের আগেই উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রতি বছরের মতো এবারও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে উদযাপিত হবে বর্ষবরণ। পুলিশের পাশাপাশি নিরাপত্তা রক্ষায় মোতায়েন থাকবে র্যাব, বিজিবি, আনসার ও সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ও র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তরিকুল ইসলাম সৌরভকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। দরজায় করোনার ছেয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর একটি দিন পেরোলেই ঢাকার সব পথ মিশবে রমনার বটমূলে। তাই তো বটমূল সাজছে তার পুরনো ঐতিহ্যে। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখের আয়োজন নির্বিঘ্ন করতে থাকছে নিরাপত্তা বলয়। বসানো হয়েছে নিরাপত্তা ক্যামেরার নজরদারি আর নিরাপত্তা চৌকি। দুপুরে ডিএমপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে ডিএমপি। রমনা বটমূলের উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো এলাকার নিরাপত্তা বলয়ে থাকবে গাড়ি পার্কিং, বিকল্প সড়ক, ডাইভারশন পয়েন্ট ও ব্যারিকেড ব্যবস্থাপনা। এটিকে উৎসবমুখর করার জন্য, নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সে সময় উৎসব উদযাপনে জনসাধারণের সহায়তা চাইলেন ডিএমপি কমিশনার। আমরা নিরাপত্তার স্বার্থে
সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব, সন্ধ্যার আগে সকল অনুষ্ঠান ইন দ্য পাবলিক প্লেস সেটাকে শেষ করার জন্য, কারণ রাতের বেলা নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। বিকেলে র্যাবের পক্ষ থেকে রমনা বটমূল এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় র্যাবের ডিজি সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন। যে কোনো ধরনের জরুরি আপৎকালীন অবস্থা মোকাবেলা করার জন্য আমাদের ইভাকুয়েশন ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকবে। একই সঙ্গে আমরা স্পেশালাইজ যে ইউনিটগুলো ডিপ্লয় করব, তার মধ্যে থাকবে বম্ব ডিসপোজাল ইউনিট, আমাদের ডগ যে ক্যানাইন ইউনিট রয়েছে, ডগ ইউনিট রয়েছে, সেটা ডিপ্লয় করব আমরা। আমাদের হেলিকপ্টার মোতায়েন থাকবে, স্ট্যান্ড বাই থাকবে, এবং তারা আকাশ থেকেও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে। রমনা বটমূল ছাড়াও রবীন্দ্র সরোবর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এদিন নেওয়া হবে বাড়তি নজরদারি। এখন শুধুই অপেক্ষা নতুন দিনের নতুন একটি সূর্যোদয়ের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পার্বত্য জেলাগুলোর বৈশাখী উপলক্ষে রাজধানীতে র্যালি বের করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। র্যালিটি মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে শুরু হয়ে জিয়া উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা র্যালিতে উপস্থিত ছিলেন। চৈত্র সংক্রান্তি উদযাপন ও নববর্ষকে বরণ করে নিতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বৈশাখী উৎসব। টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক কর্মকর্তা সহ নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন কমপক্ষে 9 জন। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান আরও 2 জন। নিহতরা হলেন বিমান বাহিনীর সার্জেন্ট আশরাফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান, আনিসুর রহমান, কুদ্দুস মিয়া ও জমির আলী। এ ঘটনায় আহত হন অন্তত 9 জন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। বাসের পুরোপুরি একটা সাইড সম্পূর্ণ ভাঙা চুরে গেছে। আয়সা দেখি 4-5 জন লোক ওখানে মারা গেছে। তো হঠাৎ করে দেখি শব্দ হয়েছে, আমি নিচে পড়ে গেছি। 2-1 মহিলা একটু সিরিয়াস, ওরা সম্ভবত ফিমার ফ্র্যাকচার হয়েছে, যদিও আমাদের এখনো এক্সরে হয় না। ইমার্জেন্সি করে এক্সরে করানোর ব্যবস্থা করানো হচ্ছে। নিচে কিছু পেশেন্ট আছে যেগুলোকে আমরা ডিএমসিতে রেফার করতেছি। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের নির্বাচিত করা গেলে এই ফ্যাসিবাদী সরকারকে দ্রুত বিদায় করা সহজ হবে বলে মনে করছে বিএনপি। বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত সমাবেশে অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ একথা বলেন। ঢাকার উত্তর আর ঢাকার দক্ষিণ আর চট্টগ্রামের মেট্রোপলিটন সিটিতে এই মেয়রাল ইলেকশন যদি আমরা জিততে পারি, তাহলে যে কথা আগে বললাম, ফ্যাসিবাদকে সরাবার জন্য অন্য কোনো যন্ত্র লাগে না, কোনো দানবও লাগে না, মানব লাগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9.5 কেজি স্বর্ণ সহ 4 জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ ও শুল্ক গোয়েন্দা বিভাগ। সকালে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা বিমান থেকে একই পরিবারের 3 জনের দেহ তল্লাশি করে 4 কেজি 900 গ্রাম স্বর্ণের বার ও গহনা উদ্ধার করা হয়। অপরদিকে একই ফ্লাইটে আরেক নারী যাত্রীর কাছ থেকে 4.5 কেজি স্বর্ণের বার উদ্ধার করে বিমানবন্দর শুল্ক বিভাগ। শুল্ক বিভাগের কর্মকর্তা জানান, আলাদা 2টি মোটর যন্ত্রাংশের ভেতরে রেখে 4 কেজি স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে আটককৃত পলি রানী। স্বর্ণ চালান নিয়ে আসবে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যার প্রেক্ষিতে আমরা একজন মহিলা যাত্রীর কাছে 2টি গাড়ির যন্ত্রাংশ, এটা হচ্ছে ইনফ্লেটর বলে, এটার ভিতরে লুকানো অবস্থায় 4 কেজি 460 গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। 4 জন যাত্রী সবার কাছ থেকে আমরা 4 কেজি 975 গ্রাম স্বর্ণ আটক করে। জুতার মধ্যে পাওয়া যায়, প্যাম্পার্সের মধ্যে পাওয়া গেছে। রাজধানীর গেন্ডারিয়ায় কার্যক্রম শুরু করল বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংকের 166তম শাখা। দুপুরে প্রধান অতিথি হিসেবে এই ব্যাংকের উদ্বোধন করেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা অত্যাধুনিক ব্যাংকিং সেবা পাবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিটি গ্রুপের চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ব্র্যাক ব্যাংকের নতুন এই শাখা গেন্ডারিয়া এলাকায় ব্যবসা বাণিজ্যের আরও প্রসার ঘটবে এবং আরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।
যাই বলেন আপনারা, আজকে আমরা প্রোভাইড করতে পারবো আপনাদের সবাইকে। আমরা একজন সদস্য এবং এটা পরিবারের সমস্যা এবং তার যে প্রতিষ্ঠান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ভিক্ষার মতো চাইবে না ভারত, এটি পাওয়া ভারতের অধিকার। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স সফরে গিয়ে এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে ভারতীয় অভিবাসীদের এক অনুষ্ঠানে মোদী বলেন, শান্তিতে বিশ্বাসী ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের মতো ব্যক্তির জন্মস্থান ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়া বিশ্বের জন্য সম্মানের বলেও মন্তব্য করেন তিনি। 3 দিনের ফ্রান্স সফর শেষে রোববার জার্মানি যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী, সেখান থেকে 14 এপ্রিল কানাডা সফর করবেন তিনি। ভারতে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে মোদী এ ত্রিদেশীয় সফরে রয়েছেন। টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপুর 12:30টায় বাংলাদেশ আসছে পাকিস্তান। জাতীয় ক্রিকেট দল সিরিজে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 1টি টি20 খেলবে পাকিস্তান। সবশেষ 2011 সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে সব সিরিজ জিতলেও এবার বাংলাদেশকে বেশ সমীহ করছে দলটি। এছাড়া বিশ্বকাপের পর পাকিস্তান দলেও বেশ কিছু পরিবর্তন এসেছে। মিসবাহ আফ্রিদির অবসরের পর ওয়ানডে দলের নেতৃত্ব এখন আজহার আলীর কাঁধে। এছাড়া পাকিস্তান দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। অন্যদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দারুণ পারফর্ম করায় বাড়তি চ্যালেঞ্জ থাকছে আজহারের উপর। আগামী শুক্রবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। দক্ষিণের সাইদ খোকনের ইশতেহার ঘোষণা, সেনা মোতায়েনের দাবি বিএনপির, সিদ্ধান্ত নেবে ইসি বলল আওয়ামী লীগ। বাজেট অধিবেশনেই পাশ হবে জামায়াতের বিচার সংক্রান্ত আইনের সংশোধনী, জানালেন আইনমন্ত্রী। এবছরই মুজাহিদ সাকা চৌধুরীর মামলার আপিল নিষ্পত্তির ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলের। কামারুজ্জামানের ফাঁসিতে উচ্ছ্বসিত সোহাগপুরের বিধবা পল্লী, জাতি কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল, মন্তব্য বিশিষ্টজনদের। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধি আশানুরূপ হবে না বলছে বিশ্বব্যাংক। 7% কাছাকাছি থাকবে, পাল্টা জবাব অর্থমন্ত্রীর। এবং আবারও বালুবাহী কার্গোর ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি। এবার ডুবল গাজীপুরের কালীগঞ্জে, শীতলক্ষা নদীতে 10 জন নিখোঁজ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।